আমরা যখন অ্যাকিউট লিউকেমিয়া নিয়ে আলোচনা করেছিলাম, তারপর আপনারা অনেকেই আমাদের অনুরোধ করেছেন যে এএমএল সম্বন্ধে কিছু বলতে। এবার একটু ভেবে নিন, যখন বলেছিলাম অ্যাকিউট লিউকেমিয়া, বলেছিলাম দু ধরনের হয়, একটা হচ্ছে এএমএল আর একটা হচ্ছে এএলএল, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। এবার এএমএলটা তুলনামূলকভাবে সবসময় এএলএলের থেকে খারাপ, আর বাচ্চাদের ক্ষেত্রে তো বটেই, কারণ এএলএল বাচ্চাদের ক্ষেত্রে কিউরেবল 90% কেসে। তো সেই জন্য আজকে এএমএলটা যখন আলোচনা করব, মূলত আমি বড়দের এএমএল নিয়ে কথা বলবো। বাচ্চাদের ক্ষেত্রেও আমাদের অনেক কিছু করতে হয়, কিন্তু সবসময় আমি একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করব, তারপরে খারাপ দিকটায় যাব। তো ভালো দিক কোনটা? ভালো দিক হচ্ছে এই এএমএল এর মধ্যেই একটা লিউকেমিয়া আছে যার নাম অ্যাকিউট প্রোমায়োলোসিটিক লিউকেমিয়া। প্রোমায়োলোসাইট অর্থাৎ এই যে মাইলয়েড সেলগুলো আলটিমেটলি এসে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল হচ্ছে, এর আগে এরা কি থাকে? এরা থাকে আর্লি মাইলোব্লাস্ট, তারপর হয় মাইলোসাইট, মেটামাইলোসাইট, তারও আগে থাকে প্রোমায়োলোসাইট। সুতরাং প্রোমায়োলোসাইটগুলো ওই ব্লাস্টের কাছাকাছি। কিন্তু মজাটা কি জানেন? এই প্রোমায়োলোসাইটগুলোকে কিন্তু কেমোথেরাপি না দিয়ে, অর্থাৎ আমরা আমাদের পরিভাষায় বলি কেমোথেরাপি ফ্রি রেজিম দিয়ে ক্যান্সারটাকে খতম করে দেওয়া যায়। খুব মজার জিনিস। এবং এটা মধ্যে ভারতের একটা খুব সিগনিফিকেন্ট যোগদান আছে, চায়নারও আছে। সেটা হচ্ছে একটা রোগ এবং একটা ওষুধ, যেটা এক সময় আমরা জানতাম লোককে বিষাক্ত করতে, বিষ পান করতে কাজে লাগানো হতো। সেই ওষুধটার নাম হচ্ছে আর্সেনিক। আর আরেকটা ক্যাপসুল আমরা ব্যবহার করি, যেটাও প্রথমে চায়নায় ব্যবহার হতো, সেটার নাম হচ্ছে অ্যাট্রা, অল ট্রান্স রেটিনোইক অ্যাসিড। এবং এই ক্যাপসুল আর আর্সেনিকটা ইনজেকশন দিনে একটা করে দিয়ে প্রায় 60% অ্যাকিউট প্রোমায়োলোসিটিক লিউকেমিয়ার রুগীকে কিওর করে দেওয়া যায়। আর বাকি যারা হাই রিস্ক, তাদের ক্ষেত্রে মাঝে মাঝে কেমো দিতে হয়, মাঝে মাঝে মেনটেনেন্স লাগে। কিন্তু আগের দিনও বলেছিলাম, আবারও বলছি, এখানে চ্যালেঞ্জটা অন্য জায়গায়। চ্যালেঞ্জটা হচ্ছে অনেকেরই রোগটা ধরা পড়ার আগে জীবন শেষ হয়ে যায়। কেন না? হু হু করে রক্তক্ষরণ হয়, চারিদিক থেকে রক্তক্ষরণ হয়, ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হলে বাঁচানো যায় না। সেই জন্য খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা করলে তবেই কিন্তু এএমএলের মধ্যে যেটা এপিএল আছে, অ্যাকিউট প্রোমায়োলোসিটিক লিউকেমিয়া, তার কিওর রেট যেটা 90% বলে আমরা ক্লেম করি, সেখানে পৌঁছানো যায়। কিন্তু তার মানে কি বাকি এএমএলগুলো এতটা ভালো? না, তার মধ্যে বেশ কিছু আছে বদমাইশ। এবং কীরকম বদমাইশ আপনাকে বলি, বয়স যত বাড়ে এরা না, আমরা যে কেমোথেরাপিগুলো ব্যবহার করি তাতে রেজিস্ট্যান্ট হয়ে বসে থাকে। তার মানে ধরুন 20 বছর বয়সে যার এএমএল হলো আর 60 বছর বয়সে যার এএমএল হলো, এএমএল সাধারণত বয়স্কদেরই রোগ। এদের মধ্যে কিন্তু চিকিৎসার তারতম্য করতে হয়, শুধু তার বয়স বেশি, তার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার বেশি আছে তার জন্য নয়। তার আরেকটা কারণ হচ্ছে যে যত বয়স বাড়ে এই সেলগুলো, ক্যান্সার কোষগুলো শরীরের মধ্যে বসে আঁকিবুকি কাটে, ছক কাটে, কিভাবে আমি কেমোথেরাপিগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখব। সুতরাং এই ক্ষেত্রে আপনি জানবেন যে সমস্ত ক্যান্সারকে যদি আমি একত্র করি, পৃথিবীর সবচেয়ে খারাপ ক্যান্সার কিন্তু এএমএল, এপিএল অর্থাৎ অ্যাকিউট প্রোমায়োলোসিটিক লিউকেমিয়াকে বাদ দিলে। তাহলে এক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ কি? এক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে যখন রুগী আমাদের কাছে আসবেন, তার হয়তো রক্তাল্পতা এমন হবে যে তাকে রক্ত সঞ্চালন করতে হচ্ছে, বা তার হয়তো জ্বর চলছে তো চলছেই। আমাদের কাছে এরকমও রুগী আসেন, ধরুন ডেঙ্গি হয়েছিল, জ্বর আর কমছে না, বলছে এতদিন ধরে ডেঙ্গির জ্বর। তারপর দেখা গেল কয়েকটা কীরকম যেন একটু গণ্ডগোলে কোষ, বোন ম্যারো পরীক্ষা করা হলো, দেখা গেল সেখানে
AML ধরা পড়ল। এবার AML এর মধ্যেও খারাপগুলোকে ধরার জন্য কিন্তু আমরা সাইটোজেনেটিক স্টাডি করি, যেটা স্ট্যান্ডার্ড টেস্ট বলে ক্যারিওটাইপিং। সেটা নর্মাল এলে আমরা আজকাল কি করি, আমরা জিন সিকোয়েন্সিং করি, আমরা কিছু মিউটেশন স্টাডি করি। যেমন আপনাদের একটা উদাহরণ দিই, FLT3, হ্যাঁ, নামগুলো খটমটে ছেড়ে দিন। FLT3 মিউটেশন থাকলে কিন্তু সাধারণ যে কেমোগুলো ব্যবহার করা হয় সেগুলো অত ভালো কাজ করে না। তাহলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? না, আমাদের সায়েন্টিস্টরা, প্রযুক্তিবিদরা, তারা কিন্তু FLT3 ইনহিবিটর আবিষ্কার করে ফেলেছেন এবং ভারতবর্ষ কিন্তু তার জেনেরিকও তৈরি করে ফেলেছে। সুতরাং সেই ধরনের ওষুধও আছে যেগুলো টার্গেটেড, কিন্তু ম্যাক্সিমাম রুগীকে আমাদের যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কেমোথেরাপি, এবং তার নাম হচ্ছে 7+3। এগুলো কিন্তু ওষুধের নাম নয়। 7+3 মানে একটা ওষুধ 7 দিন ধরে দেওয়া হয় আর একটা ওষুধ 3 দিন ধরে দেওয়া হয়। যে ওষুধটা 7 দিন ধরে দেওয়া হয় তার নাম হচ্ছে সাইট্রাবিন, আর যে ওষুধটা 3 দিন দেওয়া হয় তার নাম হচ্ছে ডনোরুবিসিন। কিছু কিছু পশ্চিমী দেশগুলোতে ডনোরুবিসিনের জায়গায় আইডারুবিসিন দেওয়া হয়। এবার আইডারুবিসিন ক্যাপসুলও পাওয়া যায়, কিন্তু অনেকটাই খরচ সাপেক্ষ। তো প্রথম যখন লড়াইটা হয় তখন কিন্তু রুগীকে কন্টিনিউয়াস হাসপাতালে থাকতে হয়। শুধু তাই নয়, আইডিয়ালি তার একটা সিঙ্গল রুমে থাকা উচিত যেখানে অন্য কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম। আমরা ঢুকলেও করোনাকালে যেসব আমরা প্রিকশন নিই সেগুলোরও 10 গুণ বেশি প্রিকশন নিয়ে ভালো করে হাত ধুয়ে গাউন পরে তারপর আমরা সেই সব রুমে ঢুকি। তা সত্ত্বেও যখন ইন্ডাকশন দেওয়া হয় 7+3 দিয়ে, 90% বেশি মানুষের জ্বর হতে থাকে। এবং জ্বরটা কেন মারাত্মক? কারণ তার শরীরে লড়ার জন্য নিউট্রোফিল নেই। আমাদের ভাষায় আমরা বলি ফেব্রাইল নিউট্রোপিনিয়া। সেক্ষেত্রে নানা রকম অ্যান্টিবায়োটিক, সত্যি কথা বলতে কি কেমোথেরাপির যা খরচ তার থেকে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এগুলোর খরচ অনেক বেশি। উদ্দেশ্যটা কি? ক্যান্সার সেলগুলোকে মারতে হবে। এরকমও হতে পারে 15 দিনের মাথায় আমরা বোন ম্যারো পরীক্ষা করে দেখলাম মরেছে না চুপচাপ বসে আছে। যদি দেখা যায় চুপচাপ বসে আছে তাহলে 15 দিনের মাথায় ওই অবস্থায় যেখানে কোষ কম সেখানে কিন্তু আমরা আবার হিট করার চেষ্টা করি। নয়তো 30 দিনের মাথায় আস্তে আস্তে যখন ক্যান্সার কোষগুলো কমে বোন ম্যারো নিজের চেহারায় ফিরে আসে, তৈরি করে। কিন্তু এখানে চিকিৎসা ছেড়ে দিলে চলবে না। তার কারণ হচ্ছে ওই যে বললাম, সামান্যতম সুযোগ দেবেন ও আবার আসবে। সুতরাং তখন আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলে কনসলিডেশন, এবং কনসলিডেশনে আমরা যে ওষুধটা ব্যবহার করি সেটা ওই একই সাইট্রাবিন যেটা আগেরবার 7 দিন দিয়েছিলাম, কিন্তু এবার আমরা হাই ডোজে সাইট্রাবিন দিই, তাই এটার নাম হচ্ছে হাইড্যাক। আর একটা আছে একটু ওর থেকে কম ডোজ, তাকে বলে আইড্যাক, ইন্টারমিডিয়েট ডোজ অ্যারাসি। আরেকটা আছে লো ডোজ এলড্যাক। কিন্তু AML এর কনসলিডেশনে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাইড্যাক। এটাও দেওয়া হয় ইউজুয়ালি 5 দিন ধরে। এটাতেও টক্সিসিটি আছে, কিন্তু ততদিনে যদি ক্যান্সার কোষ কমে গিয়ে থাকে রোগীকে হয়তো পুরোটা হাসপাতালে না থেকে কিছু দিনের জন্য বাড়ি যেতে পারে, কিন্তু মাঝে মাঝেই রক্তের জন্য রেড সেল ট্রান্সফিউশন, প্লেটলেট ট্রান্সফিউশন এগুলো লাগে। আবার সেই একই কথা, জ্বর এলে একগাদা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল। এবার যেগুলো গুড রিস্ক বা স্ট্যান্ডার্ড রিস্ক সেগুলো ওই 3টে সাইকেল কনসলিডেশন, একটা সাইকেল ইন্ডাকশন, 3টে বা 4টে সাইকেল কনসলিডেশন, খেল খতম, আর কিছু দরকার নেই। কিন্তু যেগুলো খারাপ বা যেগুলো ইন্টারমিডিয়েট রিস্ক সঙ্গে FLT3 ইত্যাদি আছে তাদেরকে হয় আমাদের যদি ম্যাচড সিবলিং থাকে, ম্যাচড ভাই বোন, এই ছেলে ম্যাচ, তাহলে তাদের ট্রান্সপ্লান্ট করতে হবে। এই ট্রান্সপ্লান্টটা আমি প্রথমেই করব নাকি রোগটা ফিরে এলে করব, এগুলোর জন্য অনেক রকম ক্রাইটেরিয়া আছে। কিন্তু সব কিছু করার মাঝে মনে রাখবেন, AML যদি সব ব্যাড রিস্ক গুড রিস্ক সবাইকে নিয়ে রাখি, 5 বছর বাদে মাত্র 50% লোক বেঁচে থাকে। এটা একটা ফ্যাক্ট। এবং এই 7+3 কিন্তু গত 30-40 বছর ধরে আমরা ব্যবহার করছি। সুতরাং আমাদেরকেও আরও স্মার্ট হতে হবে, তার জন্য আমরাও চেষ্টা করছি। কিন্তু এই লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে, এবং এদের যে পরিমাণ রক্ত লাগে সেই সাপোর্ট যদি সমাজ না এগিয়ে আসে তাহলে কিন্তু এদের জীবন বাঁচানো সম্ভব নয়।
পুরো জিনিসটাই খরচ সাপেক্ষ, 4 থেকে 5 মাসের চিকিৎসা, কিন্তু যদি ভালো হয়ে যায় এবং যেটা বললাম স্ট্যান্ডার্ড রিস্ক যদি হয় তাহলে কিন্তু কিওর হওয়ার সম্ভাবনাও আছেই। সুতরাং AML খারাপ, কিন্তু তার থেকেও খারাপ তো আমি যদি সিট বেল্ট না পরে আজকে অ্যাক্সিডেন্টে মারা যাই। সুতরাং সব কিছুরই ভালো দিক আছে, সব কিছুরই খারাপ দিক আছে। AML হলে ভেঙে পড়ার কিছু নেই, বুঝতে হবে যে লড়াইটা অনেক কঠিন। মায়োলোমার থেকে AML এর লড়াই অনেক বেশি কঠিন, লিম্ফোমার থেকে AML এর লড়াই অনেক বেশি কঠিন, এমনকি ALL এর থেকে AML এর লড়াইও অনেক বেশি কঠিন। কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিছুটা মেনটেনেন্সের মতো দিই, আমরা স্পাইনাল কিছু কিছু ইনজেকশন দিই, এবং বড়দের ক্ষেত্রে আমরা নানাভাবে চেষ্টা করছি, যেমন ধরুন যারা ফিট নন 7+3 জন্য তাদের ট্যাবলেট দিই। আরেক ধরনের ইনজেকশন আছে যেটা কিছুটা কেমো কিছুটা নয়, সেগুলোকে বলে হাইপোমিথাইলেটিং থেরাপি, যেমন অ্যাজাসাইটিডিন, ডেসেটাবিন, এগুলো দিয়ে, এবং এগুলোও কিন্তু চামড়ার তলায় দেওয়া সম্ভব। প্রথমবার হয়তো আমরা গিয়ে দেখে নিলাম, তারপর প্রত্যেক মাসে দেওয়া হয়। কিন্তু এগুলোর একটা মজা হচ্ছে যে ওখানে যেমন আমি 4-5টা সাইকেলের পর বন্ধ করলাম, এই চিকিৎসা দিলে কিন্তু চিকিৎসা সারা জীবন চলবে। যতদিন বেঁচে থাকবেন, যতদিন AML আবার ফিরে না আসবে, ততদিন এই ওষুধ নিতে হবে। হয়তো ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে কমবে। আর এর সঙ্গে কিছু নিয়ম পালন করতে হবে। মোটা খোসাওয়ালা ফল ছাড়া খাবেন না, তাজা রান্না হওয়া খাবার ছাড়া খাবেন না, স্যালাড জাতীয় জিনিস অ্যাভয়েড করবেন, দুধ সব সময় ফুটিয়ে খাবেন, ডিম সিদ্ধ করে খাবেন, এবং নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করা সম্ভব, খেতে হয়তো ইচ্ছে করবে না, তাও অল্প পরিমাণে বারবার খাবেন। যদি এগুলো আমরা করতে পারি, আর ওদিকে প্রযুক্তি আমাদের আরও নতুন কিছু টার্গেটেড ওষুধ উপহার দেয়, তাহলে হয়তো 5 বছর বাদে আমি AML নিয়ে আরও ভালো কিছু কথা আপনাদের শোনাতে পারব।